যদি এই যে গণ্ডগোল, এই অনাস্থা, এই চিল্লাচিল্লি করতে থাকি, তাইলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দেশ ভয়ঙ্কর বিপদে পড়বে। দরকার নেই ভাই, নির্বাচন নেই, আমরা আরেকটা সুযোগ দিই, তাদেরকে দিয়ে রাষ্ট্রকে শক্তিমান করি। এই 18 কোটি মানুষ, 17 কোটি মানুষের রাষ্ট্র যদি শক্তিমান না হয়, যদি রাষ্ট্র ঢিলাঢালা হয়, তাইলে শুধুই সুযোগ পাবে, শুধুই সুযোগ পাবে। 5ই আগস্টের পরে আমাদের সমাজের যে শক্তি, সে শক্তির জন্য কি হয়েছে, আমাদের সমাজে হানাহানি হয় নাই। কিন্তু যতদিন যাবে, যত রাষ্ট্র দুর্বল হয়ে বেশি দিন থাকবে, সমাজে হানাহানি যারা করতে চায়, ওই 1-2% শয়তান, তারা সুযোগ পাবে, তারা হানাহানি করবে। ছিল একটা পার্লামেন্ট, ছিল একটা বডি, ছিল যে অস্ত্র দিয়ে যুদ্ধ করছিল, যুদ্ধ করে কিন্তু তার রাজাকে মেরে ফেলে। তো আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় মাস্তান, আমাদের সবচেয়ে বড় শত্রু কিন্তু রাষ্ট্র এবং রাষ্ট্রের কাঠামো। অলিগার্করাও শত্রু, কিন্তু আমরা দিনে দিনে প্রতিদিনে রাস্তাঘাটে আমরা যে অত্যাচারটা সহ্য করি, সেটাই রাষ্ট্রের থেকেই। সুতরাং আমার যেটা মনে হয় যে আমি মোশতাক ভাইয়ের শিষ্য, আমি ওনাকে সেন্সেই ডাকি, এবং ওনার সাথে আমি সম্পূর্ণ একমত যে একটা বন্দোবস্ত, সামাজিক বন্দোবস্তই একমাত্র এনশিওর করতে পারে একটা টেকসই সংস্কার, এটা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশের ইতিহাস, আমার মতে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের যে সমাজ ছিল, যেটা হাজার হাজার বছর ধরে বাংলাদেশের নৈতিকতা, এই সমাজের নৈতিকতা, এই সমাজের যে কোনো বন্দোবস্ত নিশ্চিত করত, সেটা আমাদের যে অর্থনৈতিক কাঠামো এবং রাষ্ট্রীয় কাঠামোর ক্ষমতার কেন্দ্রিকতার জন্যে আমরা যেটা করছি, সেই সমাজ থেকে মানুষ সারাক্ষণ মাইগ্রেট করছে, সে ঢাকা শহরে চলে আসছে, নগরে চলে আসছে, সমাজ বলে এখন আর কিছু নাই। সো এইখানে আসলে তাইলে আমাদেরকে কিভাবে কাজ করতে হবে, আমি মনে করি যে যেদিক দিয়ে পারি কাজ করতে হবে। যেটা মোশতাক ভাই বললেন যে আমাদের রাজনৈতিক জায়গায় বয়কট করতে হবে, নিশ্চয়ই। মোশতাক ভাই যেটা বললেন আমাদের ধর্মীয় জায়গার থেকে আমরা একটা চেষ্টা করতে পারি সামাজিকভাবে, নিশ্চয়ই। সো আমার মনে হয় যে আমরা যারা ধরনের সংস্কার নিয়ে কাজ করতেছি, আমরা আশা করতেছি যে এই যে সংস্কার, যেহেতু একটা কাঠামোগত পরিবর্তন, এই কাঠামোগত পরিবর্তন হলে বাংলাদেশের একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা বাড়বে। কারণ এই পরিবর্তনগুলির বন্দোবস্ত করার জন্য কিন্তু আমরা রাস্তায় আছি। এই পরিবর্তনগুলি পার্মানেন্ট করার জন্য আমরা কিন্তু আমাদের রাজনীতি সাজাচ্ছি। সুতরাং বন্দোবস্ত করার জন্য একটা আকাঙ্ক্ষা কিন্তু আমাদের দেশে আছে। এবার আসি আমাদের বর্তমান অবস্থা এবং সেই রাজনীতিকে। আমার কাছে মনে হয় আমরা সবাই বুঝতে পারছি যে বাংলাদেশের রাষ্ট্র এই মুহূর্তে অনতা 72-এর পরের এইটা বোধ হয় সবচাইতে দুর্বলতম একটা রাষ্ট্রের অবস্থা, এবং এই দুর্বলতার জন্য দেশ বর্তমানে অস্থিতিশীল এবং এটা ক্রমে আরও অস্থিতিশীল হচ্ছে, এবং এটা ক্রমে অস্থিতিশীল হয়ে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আমি দেখছি। সেই জন্য আমি মনে করি যে বাংলাদেশে একটা নির্বাচন হওয়া জরুরি। আমরা খুব বক্তৃতা দিতেই পারি, আমরা এখন একটা অভ্যুত্থান আন্দোলন করে টাইনা নামায় দিব, কিন্তু ভাই 18 কোটি দেশের মানুষের টাইনা নামায় দেওয়ার মধ্যে যেই পরিমাণ জিনিস হবে, তাতে আসলে বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হবে। সুতরাং আমাদেরকে মাথা ঠান্ডা করতে হবে, আমাদেরকে মাথায় যেটা রাখতে হবে, আমরা ধীরে ধীরে সমাজটাকে পরিবর্তন করে একবারে ধুমকেরা পরিবর্তন করব না, ধীরে ধীরে করতে হবে। যতটুকু বাস্তব, মোশতাক ভাইয়ের ট্রেনিং নিয়ে আমরা বুঝি যে যেটা বন্দোবস্ত হওয়ার সম্ভাবনা বেশি, যেটা আমরা ধরে রাখতে পারবো, সেই সব পরিবর্তনের দিকে আমাদেরকে আমাদের শক্তিগুলি দিতে হবে, ধীরে ধীরে করতে হবে। এখন আমাদের সবচেয়ে বড়, আমাদের নির্বাচন নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমাদের সামনে, সেটা হচ্ছে আমাদের এই সংস্কার বাস্তবায়ন কিভাবে হবে। কারণ আমরা দেখতেছি যে মেরুকরণ হয়ে যাচ্ছে সংস্কার বাস্তবায়ন নিয়ে। বিএনপি যুদ্ধ করার পথে, এনসিপি তো সার্বক্ষণিক যুদ্ধ করে, তারাও যুদ্ধ করছে, জামাতও করছে। তো এই বাস্তবায়নের বিষয়টা সুরাহা করা উচিত। তো আমি মনে করি আমরা যারা রাজনীতির সাথে জড়িত, তাদের এই মুহূর্তের দায়িত্ব হচ্ছে
জাতিকে ওই নেতৃত্বটা দেয়া যাতে এটা সুরাহার দিকে যায়। গরম করা বক্তব্য না, রাজনীতিতে গরম করা বক্তব্য হাততালি দেয়, হাততালি আনতে পারে, কাজের কাজ কিছু করতে পারে না, নির্বাচনও জিততে পারে না, কাজের কাজ হয় না। সুতরাং মাথা ঠান্ডা করে আমাদেরকে এই মুহূর্তে এই বাস্তবতায় সমাধান তৈরি করতে হবে। আর সমাধানের জায়গা কি? যেটা আমাদের বিপদ সেটা হচ্ছে যে এই মুহূর্তে একটা বাস্তবায়নের প্রস্তাব আপনারা দেখছেন যে সেখানে দুইটা বিকল্পের কথা বলছে। সেটা নিয়ে বিএনপি প্রচণ্ড ক্ষিপ্ত যে নোট অফ ডিসেন্ট নাই। আমরা পলিটিক্যাল সবাই ক্ষিপ্ত যে ভাই এই যে বাস্তবায়নের কথা বললেন সেটা তো আমাদের ঐক্যমত্য কমিশনে আলাপ করেন নাই, তাইলে এটা কোথার থেকে আপনারা দিলেন, কোন অধিকারে দিলেন? ভ্যালিড পয়েন্ট। কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্রস্তাবটা চলে আসছে, আমাদের অপশন হচ্ছে এটার বিরুদ্ধে আমরা বিশাল একটা বিপ্লব করতে পারি, চিল্লাচিল্লি করতে পারি। আর আরেকটা অপশন হচ্ছে যে অন্য কোনো সমাধান আছে কিনা সেটা চিন্তা করা, বোঝা এবং জাতিকে নেতৃত্ব দেওয়া যাতে ওই সমাধানের দিকে যায়, ঝামেলা কম হয়। আমি যে প্রস্তাব বা বিকল্প দুইটা দেখলাম, একটার বিকল্প দুইটার মধ্যে মূল পার্থক্য হচ্ছে প্রথম বিকল্প যেটা বলছেন সেখানে হচ্ছে নোট অফ ডিসেন্টগুলি ছাড়া এই জিনিসগুলি 270 দিন তারা আলাপ করবে আগামী সংসদে, এবং আলাপের মধ্যখানে যদি তারা কোনো ঐক্যমত্য পৌঁছাতে না পারে তাহলে এটা অটোমেটিক পাস হয়ে যাবে। এটা একটা অনেকটা আচ্ছা। দ্বিতীয়টা হচ্ছে প্রস্তাবগুলি নিয়ে আলাপ করবে, 270 দিনের মধ্যে করতে হবে, 270 দিনের পরে ওদের ক্ষমতা লোপ পাবে, যদি না পারে তাহলে না পারলো। এটা হচ্ছে দুইটাতেই যেটা কমন সেটা হচ্ছে এই রাজনৈতিক যারা নির্বাচিত হয়ে আসবে এই ইয়েতে তারা কিন্তু এটা নিয়ে আলাপ করবে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা এটা বিল অ্যাপ্রুভ করতে পারবে। এটা কিন্তু খুব দুরূহ কোনো ব্যাপার না। আমার মতে প্রথম যে অপশনটা দেওয়া হয়েছে এটা অ্যাবসার্ড। এটা আসলে মানে দুইটা অপশন দিতে হবে বলে দিছে, দ্বিতীয় অপশনের দিকেই মানে এই কমিশন আসলে সরকারের কে উপদেশ দেবে এবং সরকার দ্বিতীয় অপশনের দিকেই যাবে। দ্বিতীয় অপশনটা কি হবে? এই যে আমরা 48টা সংবিধান সংস্কারের প্রস্তাব হয়েছে সেগুলি নিয়ে আলাপ টালাপ হবে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হবে, সেটা হবে। কারণ আমরা চাইতেই পারি কিছু মানুষ যে না আমরা যেটা মনে করি ঠিক সেটাই হইতে হবে, এটাই তো স্বৈরাচারী ভাবনা। আমরা তো পৃথিবীতে ধরেন এই যে গণপরিষদের নির্বাচন করি, তো আমরা তো সারা জীবন হাতে দিতেছি গণপরিষদের নির্বাচনের রাজনীতি, তো গণপরিষদের হাতে তো আমরা বাধা। গণপরিষদ যেটা করবে সেটার মধ্যেই তো করবে। আমি তো এটা পার হওয়ার হবে না। আমি যতই বুদ্ধিমান হই, যতই আমি দেশপ্রেমিক হই, আমার কথার ভিত্তিতে তো রাষ্ট্রের সংবিধান সংস্কার হবে না। এটি তো গণতান্ত্রিক হইল না। সুতরাং আমাদের আসলে এই গণপরিষদের উপরে নির্ভর করতে হবে আগামী নির্বাচিত। এটা আমাদের উপায় নেই, ইটস জাস্ট বাস্তবতা। অন্য কোনো পদ্ধতি আমাদের হাতে নাই। রাষ্ট্র সংস্কার আন্দোলন যেটা মনে করে সেটা হচ্ছে যে ধীরে ধীরে করি ভাই। একবার সংস্কারের যাত্রা শুরু হোক, আমরা ধীরে ধীরে সংস্কার একের পর এক সংস্কার করব। এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন বিশ্বাসী করে একবার সংস্কারের রাজনীতি যে শুরু হয়ে গেছে, এখন ভবিষ্যতের রাজনীতি সংস্কার নিয়েই হবে। কোনো বাম রাজনীতির বিশ্বাস নেওয়া হবে না, কোনো ধর্মীয় রাজনীতির বিশ্বাস নেওয়া হবে না, সংস্কারের রাজনীতি হবে। এবং মোশতাক ভাইয়ের দীক্ষায় আমরা দীক্ষিত হয়ে বলবো যে যেটার বন্দোবস্ত সমাজ করতে পারবে সেই বন্দোবস্তের সংস্কার আমরা করব। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ এখন আসলে মানে খুব অপরচুনিটির মধ্যে আছে। যে প্রস্তাবগুলি আছে দ্বিতীয় প্রস্তাবের দিকে আমরা মানতেই পারি, আমরা বলতেই পারি কেন করলো না। আচ্ছা ঠিক আছে, করছে, হ্যাঁ, তো আমরা সেটা নিয়েই আগে ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে আগে ভবিষ্যৎ নিয়ে আগে। কারণ মনে রাখতে হবে যদি এই যে গণ্ডগোল, এই অনাস্থা, এই চিল্লাচিল্লি করতে থাকি তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দেশ ভয়ঙ্কর বিপদে পড়বে। দরকার নেই ভাই, আর নির্বাচন নেই। আমরা আরেকটা সুযোগ দিই, তাদেরকে দিয়ে রাষ্ট্রকে শক্তিমান করি। এই 18 কোটি মানুষ, 17 কোটি মানুষের রাষ্ট্র যদি শক্তিমান না হয়, যদি রাষ্ট্র ঢিলাঢালা হয়, তাহলে শুধুই সুযোগ পাবে। 5ই আগস্টের পরে আমাদের সমাজের যে শক্তি, সে শক্তির জন্য কি হয়েছে, আমাদের সমাজে হানাহানি হয় নাই।
কিন্তু যতদিন যাবে, যত রাষ্ট্র দুর্বল হয়ে বেশি দিন থাকবে, সমাজে হানাহানি যারা করতে চায়, ওই 1-2% শয়তান, তারা সুযোগ পাবে, তারা হানাহানি করবে। সুতরাং আমি মাথা ঠান্ডার রাজনীতির কথা বলছি। ধীরে ধীরে বাস্তবমুখী বন্দোবস্ত, সামাজিক বন্দোবস্তওয়ালা সংস্কারের দিকে আমরা যাই। আমরা আশা করি যে আগামী সংসদ যেগুলি বিষয়ে আমাদের ঐক্যমত্য আছে এবং যেগুলি বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, সেটা নিয়ে একটা জায়গায় যাবে। আমরা তো চুপ থাকবো না, নিশ্চয়ই আমরা তো এটা চলাকালী আমরা বলবো যে এটা হইতেই হবে। এই রাজনীতির ভিতরে আমরা থাকব এবং যতটুকু হবে ততটুকু নিয়ে আমরা সামনে আগাতে থাকবো। এটাই আমরা দাবির ভিতরে রাখবো। আমাদের রাজনৈতিক ঐক্যটা সেখানে আসবে এবং নিশ্চিতভাবে যেটা আমাদের মোশতাক ভাই বলছেন যে এদেরকে বয়কট করতে হবে, যারা চোর তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বাট আমরা সবাই জানি যে আমাদের ইনস্টিটিউশনগুলি এত বিভৎস অবস্থায় আছে যে এই যে বিচার করব, এই বিচার করার ইনস্টিটিউশনই নাই, মানুষই নাই। ইভেন আমাদের সমাজের ভিতরেও বিচারের পদ্ধতি নিয়ে আলাপ নাই। মনে হচ্ছে যে আমি কইরা ফেলি, ওদের ফাঁসিতে ঝুলে দিই। যাই হোক, অনেক চ্যালেঞ্জেস আমাদের সামনে। আমরা খুব আশা ভিতরে থাকতে পারি যে বাংলাদেশের পক্ষের মানুষরা এইখানে রাজনীতিতে যারা আছেন এখানে সবাই বাংলাদেশ পক্ষের রাজনীতি করে। সুতরাং আমার বিশ্বাস যে এই আশার আলোটা, বাংলাদেশের পক্ষের রাজনীতির যে আশার আলো, এটা যতক্ষণ সামনে থাকবে মানুষের আস্থা দ্রুত বাড়বে। এবং আমরা আগামী এই নির্বাচনে এই নির্বাচনে আমরা তেমন কিছু করতে পারবো না, কিন্তু আগামী নির্বাচনে যাতে বাংলাদেশের পক্ষের মানুষরা রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে পারে, সেই আশা আমরা করব, সেই বিষয়ে আমরা কাজ করব, সেই বিষয়ে আমরা একসাথে থাকবো। সেই আশা নিয়ে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।